নাম পরিচয় গোপন রাখা হলো। ঘটনাটি আমাকে ইমেল করে পাঠিয়েছেন নদিয়ার এক নিয়মিত রেলযাত্রী। তার অনুরোধেই পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তার ভাষাতেই ঘটনাটি তুলে ধরা হলো আমাদের রিয়েল ফেয়ার টেলসে। শুনতে থাকুন আজকের গল্প রিয়েল ফেয়ার টেলসে। আজও দেখা যায়। 99.9 গল্প FM প্রেজেন্টস রিয়েল ফেয়ার টেলস। আমার নামটা না হয় গোপনই থাক। আমি পেশায় একজন আইটি কনসালট্যান্ট, কলকাতার একটা সংস্থায় কর্মরত। প্রতিদিনের জীবনের ধাঁচটা একদম ঘড়ির কাঁটায় বাঁধা। সকালে ঘুম থেকে উঠে 8:15 কৃষ্ণনগর লোকাল ধরা, সারাদিন কম্পিউটারের মনিটরের সামনে একটানা কাজ, আর ফিরতে ফিরতে সেই মধ্যরাত। কৃষ্ণনগর স্টেশন থেকে আমার বাড়ি হেঁটে বড়জোর মিনিট 10। স্টেশন রোড দিয়ে ঘুরে গেলে সময় লাগে 15 থেকে 16 মিনিটের মতো। তাই অফিসের ক্লান্তি শেষে দ্রুত বাড়ি ফেরার জন্য স্টেশনের কোল ঘেঁষে যাওয়া ফাঁকা রেল লাইনের শর্টকাটটাই আমার প্রতিদিনের ভরসা। গত 3-4 বছর ধরে এই পথে আসা যাওয়া করছি। কত অমাবস্যা, কত বৃষ্টি বা ঝড় এসেছে, কিন্তু কোনোদিনও এই চেনা নির্জন রাস্তায় আমার বুক একটুও কাঁপেনি। আমার কাছে এই পথটা ছিল হাতের তালুর মতো চেনা। কিন্তু আজ থেকে 6 বছর আগে শীতের একটা রাত আমার সেই ধারণাটা চিরতরে বদলে দিল। সেদিন ছিল ডিসেম্বরের শেষ দিকে। অফিসে ক্লায়েন্টের কাজ শেষ করতে করতে রাত প্রায় 10টা বেজে গেল। শিয়ালদা থেকে যখন শেষ দিকে ট্রেনটা ধরলাম, শীতের কামড় তখন বেশ জাঁকিয়ে বসেছে। ট্রেনেও যাত্রী ছিল হাতে গোনা কয়েকজন। কুয়াশার কারণে ট্রেন ধীর গতিতে চলছিল। ফলে যখন আমার স্টেশনে নামলাম তখন রাত 11:15 বেজে গেছে। স্টেশনের আলো পার হয়ে যখনই রেল লাইনের পাশে কাঁচা শর্টকাট রাস্তায় পা দিলাম, চারদিক যেন ঘন সাদা কুয়াশায় চাদরে ঢেকে গেল। টর্চের আলো ফেলেও 10-12 হাতের বেশি কিচ্ছু দেখা যাচ্ছিল না। হাড় কাঁপানো ঠান্ডা, আর চারপাশে এমন এক ভৌতিক নীরবতা যেন পুরো পৃথিবী থমকে গেছে। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জেলে দ্রুত পা চালাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পর কুয়াশার ভেতর থেকে হঠাৎ একটা অবয়ব ফুটে উঠল। দেখলাম সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছেন। মাথায় পুরনো উলের টুপি, গায়ে একখানা ধূসর রঙের শাল জড়ানো। লোকটা একা দাঁড়িয়েছিলেন। প্রতিদিন এই পথে যাতায়াত করি, কিন্তু এই সময়ে সাধারণত কাউকে দাঁড়িয়ে থাকতে দেখি না। তবে চেনা পথ হওয়ায় খুব একটা গায়েও মাখলাম না। আমি কাছে যেতেই তিনি খুব নিচু গলায় বললেন, বাড়িতে যাচ্ছেন তো? আমি একটু থমকে দাঁড়িয়ে বললাম, হ্যাঁ। আপনি এত রাতে এখানে? তিনি আলতু হেসে বললেন, আমিও বাড়ি ফিরছি। একা যাচ্ছিলেন, তাই ভাবলাম পাশাপাশি হাঁটি। আমি ভাবলাম এই কুয়াশায় একজন সঙ্গী পাওয়া মন্দ নয়। লোকটার গলার আওয়াজটা খুবই শান্ত, স্বাভাবিক। হাঁটতে হাঁটতে তিনি আমার নাম, প্রতিদিনে এত রাতে ফিরি কিনা এসব স্বাভাবিক খোঁজ খবর নিতে লাগলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ তিনি বললেন, এই শীতে এত রাতে এই লাইনে একা হাঁটা কি নিরাপদ? আমি একটু হালকাভাবে হেসে বললাম, আরে দাদা, এই পথ আমার মুখস্থ। গত 4 বছর ধরে রোজ এই পথে যাতায়াত করি। আজ পর্যন্ত তো আমার কিছু হয়নি। লোকটি কয়েক মুহূর্ত চুপ থেকে খুব ধীর স্বরে বললেন, সব রাত একরকম হয় না ভাই। আর তাছাড়া বিপদ কি বলে আসে নাকি? কথাটা শুনে মনের ভেতর কেমন যেন একটা অস্বস্তি তৈরি হলো। তবে ক্লান্তির কারণে বিষয়টাকে পাত্তা না দিয়ে সামনে তাকালাম। ঠিক তখনই প্রথম অদ্ভুত বিষয়টা খেয়াল করলাম।
প্রচণ্ড শীতে আমার মুখ দিয়ে প্রতিবার নিঃশ্বাস ফেলার সাথে সাথে সাদা বাষ্প বের হচ্ছিল, কিন্তু পাশে থাকা লোকটার মুখ থেকে কোনো বাষ্পের বিন্দুমাত্র চিহ্ন নেই। আমি বেশ খেয়াল করে দেখলাম, না, একদম স্বাভাবিক নিঃশ্বাসেরও কোনো চিহ্ন নেই। ভাবলাম হয়তো রাতের আলো আধারিতে আমারই দেখার ভুল হচ্ছে। আমরা হাঁটছিলাম, কিন্তু হঠাৎ আমার মাথায় একটা অদ্ভুত চিন্তা ধাক্কা দিল। আমি জুতো পরে হাঁটছি, রেল লাইনের পাথুরে রাস্তায় আমার পায়ের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু লোকটি আমার ঠিক পাশেই হাঁটছেন, অথচ তার পায়ের একটা সামান্য শব্দও নেই। মনে হচ্ছে তিনি যেন খালি পায়ে হাঁটছেন, অথবা তিনি বাতাসের ওপর ভেসে চলেছেন। নিজের ভুল ভাঙাতে আমি টর্চের আলোটা নিচের দিকে ছাড়লাম। কাঁচা রাস্তার ওপর কুয়াশায় আমার দীর্ঘ ছায়া পড়েছে স্পষ্ট, কিন্তু লোকটির জায়গায় কোনো ছায়া নেই। বুকের ভেতরটা মুহূর্তের মধ্যে হিম হয়ে গেল, গায়ের পশম খাড়া হয়ে উঠল। আমার খুব কাছেই কেউ একজন হাঁটছে, যার নিঃশ্বাসে বাষ্প নেই, চলাচলে কোনো শব্দ নেই, আর মাটিতে কোনো ছায়া নেই। আমি কিন্তু থামলাম না। ভয় চেপে রাখার চেষ্টা করে স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করলাম, আপনার বাড়ি ঠিক কোথায় দাদা? এই লাইনের পাশে তো তেমন ঘরবাড়ি নেই, ওই বলতে গেলে গোটা কয়েক ঘরবাড়ি আছে। আপনি কোন বাড়িতে থাকেন? তিনি হাঁটতে হাঁটতেই শান্ত গলায় বললেন, আমি তো অনেক আগেই বাড়ি পৌঁছে গিয়েছি। কথাটা শোনা মাত্র আমার পা দুটো যেন মাটিতে জমে গেল। আমি হঠাৎ থেমে গেলাম। তিনি কিন্তু থামলেন না, আরো 2-1 পা এগিয়ে গিয়ে ধীরে ধীরে মাথাটা পিছন ফিরে ঘুরিয়ে আমার দিকে তাকালেন। সেই প্রথম আমি টর্চের আলোয় তার মুখটা পুরোপুরি দেখলাম। অস্বাভাবিক ফ্যাকাশে চামড়া, চোখ দুটো কোটরে অনেক গভীরে ঠুকে গেছে, আর ঠোঁটের কোণে একটা বরফের মতো ঠান্ডা প্রাণহীন হাসি। আমি কেঁপে উঠে চিৎকার করে বললাম, কে আপনি? আমার কাছে কি চান? তিনি খুব শান্ত ও নিচু গলায় বললেন, আরে মশাই, ভয় পাচ্ছেন কেন? আমি কি আপনার কোনো ক্ষতি করব? আমি তো রোজ এই পথে যাই, তাই ভাবলাম আজ একটু গল্প করি। আরে আপনি যে পথে রোজ হেঁটে বাড়ি ফেরেন, এই জায়গাটাই আমার ছিল শেষ যাত্রা। তিনি বলতে থাকলেন, কয়েক বছর আগের কথা। শীতের এমনই এক রাতে কুয়াশার দরুন ট্রেনটা দেখতে পাইনি, তাই তো কিছু বোঝার আগেই সব শেষ হয়ে যায়। কথাটা শেষ হওয়ার আগে অনেক দূর থেকে একটা আপ ট্রেনের বিকট হুইসেল ভেসে এলো। কুয়াশার ভেতর দিয়ে তীব্র হেডলাইটের আলো লাইনের উপর এসে পড়ল। আমি আতঙ্কে লাইনের আরো কিনারায় পিছিয়ে গেলাম, কিন্তু লোকটা ঠিক লাইনের কাছাকাছি দাঁড়িয়ে রইল। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, সরে আসুন, ট্রেন আসছে, সরে যান, সরে যান। তিনি সরলেন না, শুধু আমার দিকে তাকিয়ে সেই অদ্ভুতভাবে হাসিটা হাসলেন। ট্রেন বিকট শব্দে আমার পাশ দিয়ে ঝড়ো গতিতে বেরিয়ে গেল। ভয়ে ও আতঙ্কে আমি কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে ফেলেছিলাম। ট্রেন চলে যাওয়ার পর চোখ খুললাম, কিন্তু সামনে কেউ নেই। চারপাশ পুরো শুনশান, কুয়াশার চাদর ছাড়া সেখানে আর কিচ্ছু নেই। আমি টর্চের আলো চারপাশে ঘুরিয়ে পাগলের মতো খুঁজলাম, কিন্তু পুরো নির্জন রাস্তায় আর কোনো দ্বিতীয় প্রাণী ছিল না। আমার হৃদস্পন্দন তখন চরম সীমায়। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা দৌড়ে বাড়ি ফিরে এলাম এবং সারা রাত আতঙ্কে এক ফোঁটাও ঘুমোতে পারলাম না। পরদিন সকালে কিন্তু আমি আর কাজে যাইনি। আমি দিনের আলোয় জায়গাটা দেখতে গেলাম, একদম স্বাভাবিক লাগছিল। কিন্তু আমার মনে পড়ল, বহু বছর আগে যখন আমি প্রথম এই এলাকায় আসি, তখন শুনেছিলাম যে এই রেল লাইনের কাছে কয়েকটা পুরনো বাড়ি আছে। ওই রেলের ধারে যেরকম ছোট ছোট বাড়িগুলো থাকে।
আমি সাহসের উপর ভর করে লাইনের পাশে তেমনই একটি পুরনো একতলার বাড়ির দরজায় টোকা দিলাম। ভেতর থেকে একজন বৃদ্ধ বেরিয়ে এলেন। আমি তাকে অত্যন্ত বিনয়ের সাথে গতকাল রাতের পুরো ঘটনাটি খুলে বললাম। বৃদ্ধ সব শুনে কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপরে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি এতদিন ধরে এই পথে হাঁটো, অথচ ভুলে গেছো আজ থেকে বছর 5 আগে ডিসেম্বর মাসের এই তারিখেই তো আমাদের এলাকার রমেন বাবু আরে কুয়াশা রাতে ট্রেন না দেখতে পেয়ে কাটা পড়েন। তুমি কি ওনাকে চিনতে না? বৃদ্ধের কথা শুনে আমার হঠাৎ যেন স্মৃতির দরজায় ধাক্কা লাগলো। হ্যাঁ, 4-5 বছর আগে এই লাইনে একটা বড় দুর্ঘটনার কথা আমি শুনেছিলাম বটে, কিন্তু নিজের দৈনন্দিন ব্যস্ততা, অফিসের কাজের চাপ আর প্রতিদিনের অভ্যস্ততার আড়ালে সেই পুরনো অতীতটা আমার মন থেকে একেবারেই মুছে গিয়েছিল। আমি ভুলে গিয়েছিলাম যে এই চেনা রাস্তায় বহু বছর আগে কারোর নির্মম মৃত্যু ঘটেছিল। আর তাছাড়া রেল লাইনে তো এরকম ঘটেই, সেটা আর কত লোক মনে রাখে। কিন্তু এইখানে যে ঘটেছিল সেটা আমার ঠিক মনে ছিল না। বৃদ্ধ আরো বললেন, ওনার আত্মা আজও হয়তো ওনার চেনাই রাস্তায় ঘুরে বেড়ায়। শীতের রাতে মাঝে মাঝে কিছু যাত্রীর পাশে এসে হাঁটেন, একটু কথা বলেন। ওনার কোনো ক্ষোভ নেই, কারোর ক্ষতি তিনি করেন না। হয়তো উনি শুধু একটু মানুষের সঙ্গ চান। ফিরে এসে আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছিলাম না। আজও শীতের রাতে যখন ট্রেন থেকে নামি আর সেই কাঁচা শর্টকাট রাস্তাটা একদম ব্যবহার করি না, ঘোর অমাবস্যা বা ঘন কুয়াশার রাতে আমি সব সময় ঘুর পথে আলো ঝলমলে প্রধান পাকা রাস্তা দিয়ে বাড়ি ফিরি। অনেকে হয়তো বলবেন অতিরিক্ত কাজের ক্লান্তি বা কুয়াশার কারণে আমি হয়তো কোনো অলীক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আজও যখন সেই কুয়াশাচ্ছন্ন শীতের রাতের কথা ভাবি, গা শিউড়ে ওঠে একটাই প্রশ্নে, আমি কি সত্যি এক অলৌকিক প্রেতাত্মার মুখোমুখি হয়েছিলাম, নাকি সে মৃত মানুষটি কেবল আমায় মনে করিয়ে দিতে এসেছিল আমাদের অতি পরিচিত চেনা পথগুলোতেও মাঝে মাঝে অদেখা করুণ কোনো ইতিহাস লুকিয়ে থাকে।